পূর্বের একটি ভিডিওতে আমরা জেনেছি শেখ কামাল নয়, মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিল শেখ মুজিবের কাছের লোক গাজী গোলাম মোস্তফা। আর সেটার একটা ভালোই মীমাংসা দিয়েছিলেন মুজিব সাহেব। তবে তারপরও একটা সময় মুজিবের প্রতি মেজর ডালিমের ক্ষোভ জন্ম নেয়। এর কারণ কি? মুজিবের সেই মোড়লগিরির পর আসলে কি ঘটেছিল? আসল কাহিনী জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে হবে একদম শেষ পর্যন্ত। জানা যায়, সেই কালোরাত্রির পরদিন মেজর ডালিমকে সেনা সদরে তলব করে পাঠানো হয়। আর্মি হেডকোয়ার্টার্সে উপস্থিত হয়ে তিনি জানতে পারলেন চিফ তাকে ডেকেছেন। কিন্তু তার আগে ডাক পড়ল জেনারেল জিয়ার অফিসে। মেজর ডালিমের কাছে জেনারেল জিয়া জানতে চাইলেন গতরাতে কি ঘটেছে। সবকিছুই বিস্তারিত খুলে বলার পর বেশ উত্তেজিতভাবেই বললেন, দিস ইজ ইনক্রেডিবল অ্যান্ড রিডিকুলাস। দিস ইজ সিম্পলি নট অ্যাসেম্বল। জেনারেল জিয়া পরে আর কোনো প্রতিক্রিয়া দেখাননি। জাস্ট ঠিক আছে দেখো চিফ কি বলে বিদায় জানান মেজর ডালিমকে। তবে বাকি কোনো সেনারাই এতেই ক্ষান্ত হতে চাইল না। তারা মেজর ডালিম ও তার পরিবারের সাথে নিজেদেরও জড়িত মনে করছিল। হাফিজ নামের একজন মেজর বলেছিল, বিষয়টা শুধুমাত্র তোমার আর ভাবির ব্যাপারই নয়, সমস্ত আর্মির ডিগনিটি, প্রাইড অ্যান্ড অনার আর অ্যাট স্টেক, মানে আমরা সবাই এর সাথে জড়িত। তিনি মেজর ডালিমকে আরও বলেন, ইউ গট টু আন্ডারস্ট্যান্ড দিস ক্লিয়ারলি, ওকে? অন্যান্য সব ব্রিগেডের সাথে আলাপ হয়েছে, তারাও এ ব্যাপারে সবাই একমত। দিস হ্যাজ গট টু বি শর্টেড আউট রাইট অ্যান্ড প্রপার। শেখ মুজিব কি বিচার করবে? আমরা শফিউল্লাহর মাধ্যমে দাবি জানাবো আর্মির তরফ থেকে। প্রধানমন্ত্রীকে সে দাবি অবশ্যই মানতে হবে। দাবিগুলো আমরা ঠিক করে ফেলেছি। তুমি শফিউল্লাহ কি বলে সেটা শুনে আসো, তারপর যা করবার সেটা আমরা করব। এ নিয়ে আর্মি হেডকোয়ার্টার্স এ সমস্ত তরুণ অফিসারদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে মেজর ডালিম ও চিফ শফিউল্লাহর সাক্ষাৎ হয়। ভালোমন্দ কথার পর আসল বিষয়ের অবতারণা করলেন জেনারেল শফিউল্লাহ। তিনি বলেন, দেখো ডালিম, গতরাতের ঘটনায় প্রধানমন্ত্রী নিচে দুঃখ এবং অনতা প্রকাশ করেছেন। আই এম অলসো ভেরি সরি অ্যাবাউট দ্য হোল অ্যাফেয়ার। শেখ সাহেব তো তোমাদেরও আপনজন, অত্যন্ত স্নেহ করেন তোমাদের দুজনকেই। তিনি যখন চাইছেন তুমি গাজীকে মাফ করে দাও, তার সে ইচ্ছা তুমি পূরণ করবে, সেটাই তো তিনি আশা করছেন। তুমি যদি গাজীকে মাফ করো তবে তিনি খুশি হবেন, তাই নয় কি? মেজর ডালিম জবাব দেন, স্যার, তিনি আমাদের বিশেষ শ্রদ্ধার পাত্র। পারিবারিকভাবে আমাদের ঘনিষ্ঠতাও আছে, সেটাও সত্য। তিনি ও তার পরিবার আমাদের ভালোবাসেন, কিন্তু নীতির ব্যাপারে আপোষ আমি করতে পারবো না। সেটা আপনার সামনে তাকে আমি বলে এসেছি। অ্যান্ড আই শ্যাল স্টিক টু ড্যাট টিল দ্য ইন্ড। এ কথা শুনে চিফ বিরক্তির সুরে বলে ওঠে, ওয়েল, ডেটস আপ টু ইউ দেন। আই হ্যাভ নাথিং মোর টু টেল ইউ। থ্যাংক ইউ স্যার। বলে মেজর ডালিম বেরিয়ে এসে দেখেন চিফের অফিসের সামনে প্রায় সব অফিসার একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। তারা জানতে চাইল চিফ কি বললেন। মেজর ডালিম তাদের কথোপকথনে সবটাই তাদের হুবহু খুলে বললেন। ক্ষুব্ধ হয়ে উঠল সবাই। একজন এডিসিকে বলল, গো অ্যান্ড কল হিম আউট হিয়ার, উই ওয়ান্ট টু টক টু হিম। এডিসির মাধ্যমে অফিসারদের অভিপ্রায় জানতে পেরে বেরিয়ে এলেন জেনারেল শফিউল্লাহ। সবাই তাকে ঘিরে দাঁড়ালো। চিফ বললেন, বলো তোমাদের কি বলার আছে। একজন বললেন, স্যার, গতরাতের ঘটনা শুধুমাত্র মেজর ডালিম এবং তার স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার নয়। আমরা আজ যেখানে দুষ্কৃতিকারী দমনের জন্য সারা দেশে ডেফলয়েড, সেই পরিস্থিতিতে বিনা কারণে গাজী ও তার সন্ত্রাসীরা অস্ত্রের মুখে আমাদেরই একজন অফিসার এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করেছে। এটা সম্পূর্ণ বেআইনি নয়। ইট হ্যাজ কম্প্রোমাইজড দ্য অনার অ্যান্ড দ্য ডিগনিটি অব দ্য হোল আর্মড ফোর্সেস, পার্টিকুলারলি আর্মি। উই ক্যানট টেক ইট লাইং। ইট হ্যাজ গট টু বি সর্টেড আউট রাইট অ্যান্ড প্রপার। জেনারেল শফিউল্লাহ জবাবে বলার চেষ্টা করলেন, ওয়েল, দ্য প্রাইম মিনিস্টার ইজ পার্সোনালি ভেরি সরি অ্যাবাউট দ্য হোল অ্যাফেয়ার। শফিউল্লাহকে থামিয়ে দিয়ে একজন মুখের ওপর বলে ওঠে, দ্যাটস নট এনাফ। তারপরই সমগ্র সেনাবাহিনীর তরফ থেকে তিনটি দাবি জেনারেল শফিউল্লাহকে জানানো হয়। ১. গাজীকে তার সংসদ পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রধারীদের অবিলম্বে আর্মির হাতে সোপর্দ করতে হবে। প্রধানমন্ত্রীকে, যাতে করে আইন অনুযায়ী তাদের সাজা হয়। ২. গতরাতের সমস্ত ঘটনা সম্প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবগত করার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে। ৩. যেহেতু গাজী আওয়ামী লীগের সদস্য, সেই পরিপ্রেক্ষিতে পার্টি প্রধান হিসাবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে মেজর ডালিম এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। সেই সাথে চিফকে বলা হয়, আপনাকে আমাদের এই তিনটি দাবি নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রীর কাছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে এ দাবিগুলো মেনে নিতে হবে।
এই দাবিগুলো আপনি যদি আদায় করতে অপারগ হন তবে ইউ হ্যাভ গট নো রাইট টু সিট অন ইউর চেয়ার। ইউ উইল বি কনসিডার্ড নট ফিট এনাফ টু লিড দিস আর্মি। আর্মিদের এমন ভয়ঙ্কর হুঙ্কার শুনে ঘাবড়ে গিয়ে ঢোক গিলতে লাগলেন জেনারেল শফিউল্লাহ। থতমত খেয়ে বেসামাল অবস্থায় কিছু একটা বলতে যাচ্ছিলেন তিনি, কিন্তু তার আগেই লেফটেন্যান্ট শামশের মুবিন চৌধুরী বীর বিক্রম তার কোমরের বেল্ট খুলে ছুঁড়ে ফেলে দিল জেনারেল শফিউল্লাহর পায়ের কাছে। উই সার্ভ দ্য আর্মি ফর আওয়ার প্রাইড, অনার অ্যান্ড ডিগনিটি। ইফ দ্যাট ইজ নট হেয়ার দেন আই হেট টু সার্ভ দ্যাট আর্মি এনি লঙ্গার। উত্তেজিতভাবে উপস্থিত সবাই তার সাথে সহমত প্রকাশ করল। বাহিরের শোরগোল শুনে জেনারেল জিয়া কখন বেরিয়ে এসেছিলেন তা কেউ খেয়ালই করেনি। হঠাৎ তিনি তার গুরুগম্ভীর গলায় বলে উঠলেন, তোমরা শান্ত হও, তোমাদের সব কথা শুনেছি ও তোমাদের দাবিগুলোকে যৌক্তিক মনে হয়েছে। এই বলে তিনি জেনারেল শফিউল্লাহকে প্রধানমন্ত্রীর কাছে দাবিগুলো পেশ করতে বললেন। অতঃপর জেনারেল শফিউল্লাহ যেন ধরে প্রাণ ফিরে পেলেন, বললেন, আমি এখনো যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে বলে তখনই তিনি বেরিয়ে গেলেন গণভবনের উদ্দেশ্যে। তখন দুপুর পেরিয়ে গেছে। শফিউল্লাহ চলে যাবার পর মেজর ডালিমরাও মেসে চলে এলেন লাঞ্চের জন্য। সন্ধ্যার দিকে চিফ ফিরলেন গণভবন থেকে সারাদিন দরবার করে। রাত ৮টার দিকে তিনি কয়েকজনকে ডেকে পাঠালেন সেনাভবনে। সেখানে কর্নেল সাফায়াত এবং ব্রিগেডিয়ার খালিদ মোশাররফও উপস্থিত ছিলেন। মেজর ডালিমরা কুশলাদি বিনিময় করে সবাই বসলেন। চিফ শুরু করলেন, আমি প্রধানমন্ত্রীকে তোমাদের দাবিগুলো জানিয়েছি। তিনি সময় চেয়েছেন। প্রাইম মিনিস্টার যখন সময় চেয়েছেন তখন তাকে সময় আমাদের দিতে হবেই। চিফের কথার মাঝে ফোড়ন কাটছিলেন কর্নেল সাফায়াত। ব্রিগেডিয়ার খালিদ নিঃশুভ বসেছিলেন। তবে মেজর ডালিমরা তখনও ক্ষুব্ধ। তাদের একজন বলে উঠলেন, স্যার, তোমাদের দাবিগুলো বলে আপনি কি এটাই বোঝাতে চাচ্ছেন যে আপনার ও আমাদের মধ্যে পার্থক্য রয়েছে? তিনি এ ধরনের কথায় একটু ঘাবড়ে গেলেন। চালাক প্রকৃতির ব্রিগেডিয়ার খালিদ অবস্থা আজ করতে পেরে শফিউল্লাহর হয়ে জবাব দিলেন, বয়েজ, ডোন্ট হ্যাভ রং ইমপ্রেশন। অফকোর্স উই অল আর টুগেদার। হাউ কুড উই বি ডিফারেন্ট অন দিস ইস্যু? মেজর ডালিমের পাশ থেকে আরেকজন বললেন, কিন্তু স্যার, মনে হয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মানবেন না। সময় চেয়ে নিয়ে তিনি প্রথমত ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাচ্ছেন, দ্বিতীয়ত তার অবস্থানকে পোক্ত করার জন্যই সময় চেয়েছেন তিনি। যদি শেষ পর্যন্ত তিনি আমাদের দাবি মানতে রাজি না হন তবে কি করা হবে সে সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই আমরা। এমন কথা শুনে তিনজনই কোনো জবাব না দিয়ে চুপ করে বসে থাকলেন। তাদের চুপ থাকা দেখে ডালিমরা ব্যাপারটা নিজেরাই দেখবেন বলে উঠে যান। আজিজপল্লীর এক বাসায় বৈঠকে বসলেন তারা। বিষয়বস্তু দাবি মানা না হলে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে অন্যান্য ব্রিগেডের সাথে যোগাযোগ করে মতামত বিনিময় করা হচ্ছিল সবসময়। রাত প্রায় 11টার দিকে খবর আসে জেনারেল শফিউল্লাহর সাদা ডাটসন কারে দুজন লোক সিভিল ড্রেসে চাদরমুড়ি অবস্থায় 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে 32 নম্বর ধানমন্ডির দিকে যাচ্ছে। একজন ইয়ং অফিসারকে মোটর সাইকেল নিয়ে গাড়িকে ফলো করতে বলা হলো। রাত প্রায় 11:30 ওই অফিসার ফিরে এসে জানালো গাড়িতে ছিলেন জেনারেল শফিউল্লাহ এবং কর্নেল সাফায়াত। তারা গিয়ে ঢুকেছিলেন শেখ সাহেবের বাসায়। রাত প্রায় 12:30 দিকে খবর আসতে লাগলো শহরে রক্ষী বাহিনীর মুভমেন্ট শুরু হয়ে গেছে। 2-2-4 মিলে গেল হিসাব। শফিউল্লাহ এবং সাফায়াত শেখ সাহেবের একান্ত বিশ্বাসভাজন বিধায় 32 নম্বরে গিয়ে আমাদের সন্ধ্যার আলোচনা সবকিছুই জানিয়ে এসেছেন। তারই পরিপ্রেক্ষিতে শহরে রক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে আর্মির তরফ থেকে যেকোনো মুভের মোকাবেলা করার জন্য। নিজেদের প্রতি তার অনুকম্পা আরও বাড়াবার জন্যই ব্যক্তি পূজার এক ঘৃণ্য উদাহরণ। রাত 2:30টার দিকে বিভিন্ন বর্ডার এলাকা থেকে খবর আসতে লাগল মধ্যরাত্রির পর থেকে ভারতীয় বাহিনীর অস্বাভাবিকভাবে তৎপরতা শুরু হয়েছে। তার মানে নিজের নিরাপত্তার জন্য শেখ মুজিব শুধুমাত্র তার অনগত রক্ষী বাহিনী এবং সেনাবাহিনী তার তল্লি বাহক নেতৃত্বের ওপর আস্থা রেখে স্বস্তি পাচ্ছেন না। তাই বন্ধু রাষ্ট্রের সাহায্য চেয়ে বসেছেন মৈত্রী চুক্তির আওতায়। মেজর ডালিমরা বেশ কয়েকজন শহর ঘুরে দেখলেন খবরগুলো সত্যি। দুঃখ হল পেশাগত নিজ যোগ্যতায় নয়, শেখ মুজিবের বদান্যতায় যারা এক লাফে মেজর থেকে জেনারেল বনে গেছেন তারা নিজেদের চামড়া পর্যন্ত বিকিয়ে দিয়ে বসে আছেন শেখ সাহেব এবং তার দলের স্বার্থ রক্ষা করার জন্য। ব্যতিক্রম অবশ্য ছিল, জেনারেল জিয়াউর রহমান ছিলেন তেমনই একজন। কিন্তু কথায় আছে, এক্সেপশন ইজ নেভার অ্যান এক্সাম্পল। পরদিন শফিউল্লাহর ডাক পড়ল গণভবনে। ফিরে এসে মেজর ডালিমকে ডেকে পাঠালেন তিনি। গত দুদিনের তুলনায় আজ তাকে বেশি কনফিডেন্ট দেখাচ্ছিল। তিনি বলেন, বিষয়টির জন্য প্রধানমন্ত্রী আরও সময় চেয়েছেন। পুরো ঘটনার জন্য আমি তদন্তের সিদ্ধান্ত নিয়েছি ও তদন্ত শেষ হলে তুমি কুমিল্লায় ফিরে যাবে। কি অদ্ভুত যুক্তি! দোষ করল গাজী গোলাম মোস্তফা আর তদন্ত হবে মেজর ডালিমের। তবুও ওই অবস্থায় চিফের হুকুম মেনে নিয়ে তদন্তের পরিণাম পর্যন্ত চুপচাপ থাকতে হবে সিদ্ধান্ত হলো। তদন্ত শেষ করে কয়েকদিন পর কুমিল্লায় ফিরে গেলেন মেজর ডালিম। মাসখানেক পর যা ঘটল তার জন্য কেউ প্রস্তুত ছিল না।
কর্নেল হুদার মাধ্যমে একটা পারিবারিক পার্টির মধ্যেই খবর গেল প্রেসিডেন্সিয়াল অর্ডার নম্বর 9 প্রয়োগ করে আর্মি থেকে 8 জন অফিসারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মেজর ডালিম ও নুরো আছেন এই 8 জনের মাঝে। খবরটা অপ্রত্যাশিত, তাই হজম করতে কিছুটা সময় লাগলো মেজর ডালিমের। নিজেকে স্বাভাবিক করে নিয়ে স্ত্রী নিম্মিকে ডেকে মেজর ডালিম সান্ত্বনা দেন, টেক ইট ইজি, নিজেকে সামলে নাও, ডোন্ট গেট আপসেট অ্যান্ড স্পয়েল দ্য পার্টি। মেয়ে মানুষ, তার উপর ভীষণ স্পর্শকাতর এবং কোমল প্রকৃতি নিম্মির। তবুও সেদিন অতি কষ্টে সবকিছুই সামলে নিয়েছিল সে। অতিথিদের কেউই কিছু বুঝতে পারেনি কি অঘটন ঘটে গেছে ইতিমধ্যে। খবরটা তখন পর্যন্ত কেউ জানত না। পার্টি শেষে একে একে অভ্যাগতদের সবাই বিদায় নিয়ে চলে গেল। থেকে গেলেন শুধু কর্নেল হুদা ও তার স্ত্রী। ভাবিকে খবরটা দেওয়া হলো। খবরটা জেনে ভাবি ভেঙে পড়লেন। মেজর ডালিমকে অত্যন্ত স্নেহ করতেন তিনি। নিম্মিও তার নিজেকে সামলে রাখতে পারল না, ক্ষোভে কান্নায় জড়িয়ে ধরল ভাবিকে। মেজর ডালিম ও কর্নেল হুদা দুজনে তাদের শান্ত করার চেষ্টা করছিলেন। অতঃপর কর্নেল হুদা মেজর ডালিমকে বললেন, কাল তোমাকে নিয়ে আমি ঢাকায় যাব এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। নিম্মি, তুমিও যাবে আমাদের সাথে। পরদিন ব্রিগেডের সবাই খবরটা জেনে গেল। আর্মি হেডকোয়ার্টার্সে চরম উত্তেজনা। জেনারেল শফিউল্লাহ অফিসে নেই, তিনি নাকি অসুস্থ। জেনারেল জিয়া মেজর ডালিমের ঢাকা ফেরার কথা শুনে ডেকে পাঠালেন। মেজর ডালিম অফিসে ঢোকামাত্র জেনারেল জিয়া সিট থেকে উঠে এসে জড়িয়ে ধরলেন। স্বল্পভাষী লোক, বললেন, হ্যাভ ফেথ ইনশাল্লাহ, হি ডাজ এভরিথিং ফর দ্য বেটার। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অ্যান্ড আই এম শিওর মেনি মোর হেডস উইল রোল। একই সাথে জেনারেল জিয়া বলেছিলেন, তোমার যে কোনো প্রয়োজনে সবসময় আমার দরজা খোলা। অতঃপর MS ব্রাঞ্চ থেকে PO 9 এর লিখিত অর্ডারটা নিয়ে বেরিয়ে এসেছিলেন মেজর ডালিম ও নূর সেনা সদর থেকে। রিটায়ারমেন্ট অর্ডারটা যখন হাতে নিচ্ছিলেন মেজর ডালিমে তখন মনে পড়েছিল শেখ সাহেব সস্নেহে নিম্মিকে বুকে জড়িয়ে ধরে কথা দিয়েছিলেন সুবিচার করবেন তিনি। সেই সুবিচারের ফলে তাকে চাকরিচ্যুত হতে হলো বিনা কারণে। সেদিনই সন্ধ্যায় ডালিমকে সঙ্গে নিয়ে কর্নেল হুদা গিয়ে হাজির হলেন 32 নম্বর ধানমন্ডিতে। অতি পরিচিত সবকিছুই, কিন্তু এবারের আশাটা কিছুটা ভিন্ন প্রকৃতির, তাই পরিবেশটা কিছুটা অস্বস্তিকর। এরই মধ্যে বাসায় ফিরে এলেন শেখ সাহেব। ডাক পড়ল 3 তলার অতি পরিচিত ঘরেই। একাই বসেছিলেন শেখ সাহেব। ঘরে ঢুকে অভিবাদন জানাবার পর কর্নেল হুদা বললেন, এত বড় অন্যায়কে মেনে নিয়ে চাকুরি করার ইচ্ছে আমারও নেই স্যার, বলে পকেট থেকে একটা পদত্যাগপত্র বের করে সামনে টেবিলের উপর রেখে তিনি বললেন, আমার এই পদত্যাগপত্রের অফিসিয়াল কপি থ্রো প্রপার চ্যানেল শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে। তার এ ধরনের আকস্মিক উপস্থাপনায় কিছুটা বিব্রত হয়ে শেখ সাহেব বললেন, তোমরা সবকিছুই একতরফাভাবে দেখো, আমার দিকটা একটুও চিন্তা করো না। একদিকে আমার পার্টি আর অন্যদিকে ওরা, আমি কি করুম? পার্টির কাছে আমি বান্ধা, পার্টি ছাড়া তো আমার চলব না। তারপর আমার দিকে ফিরে বললেন, তুই আর নূর কাইল আমার সাথে রাইতে বাসায় দেখা করবি। পরদিন জেনারেল শফিউল্লাহর অফিসে মেজর ডালিমের ডাক পড়ল। চিফ নির্দেশ দিলেন কুমিল্লায় তার আর ফিরে যাওয়া চলবে না, নিম্মিকে পাঠিয়ে জিনিসপত্র সব নিয়ে আসার বন্দোবস্ত করতে হবে। কর্নেল হুদা এই নির্দেশে জোর প্রতিবাদ করলেন, কিন্তু শফিউল্লাহ তার সিদ্ধান্ত বদলালেন না। কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না তিনি। কুমিল্লায় ফিরে মেজর ডালিম যদি আবার কোনো অঘটন ঘটিয়ে বসেন। এভাবেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার পর যে আর্মি গঠন প্রক্রিয়ায় মেজর ডালিম অক্লান্ত পরিশ্রম করেছিলেন রাত দিন, সেই আর্মি থেকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিদায় নেওয়ার সৌভাগ্য থেকেও বঞ্চিত করা হয়েছিল তাকে। একজন সৈনিকের জন্য এই অবমাননা সহ্য করা খুবই কষ্টকর বলে মেজর ডালিম তার বইয়ে লিখেছেন। আর এ কারণেই শেখ মুজিব মেজর ডালিমের খুব কাছের মানুষ হলেও একটা সময় একরকম শত্রুতে পরিণত হন। শেখ মুজিব নিঃস্বার্থ রক্ষায় কেবল একজন মেজর ডালিমের সাথে অবিচার করেননি, একই সাথে গোটা আর্মি ডিপার্টমেন্টকে অপমান করেছেন। যে তরুণ আর্মিরা গাজী গোলাম মোস্তফার মতো সন্ত্রাসীর বিচার চেয়েছিল, সেই তারা উল্টো তাদের সহকর্মী হারিয়েছিল। মুজিবের মতো এমন অন্যায় অবিচার আপনার সাথে কেউ করলে কি জবাব দিতেন? দর্শক, কমেন্টে জানাতে পারেন এ বিষয়ে আপনার মতামত। আর মেজর ডালিমের জবানবন্দি থেকে তথ্য নিয়ে নির্মিত এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।